রাতে বিশ্ব আসরের ফাইনাল মহারণ, চতুর্থ শিরোপার স্বপ্নে বিফোর আর্জেন্টিনা, দীর্ঘ অপেক্ষার অবসান চায় স্পেন, মেসিকে টপকে 10 গোলের মালিক এমবাপে। জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালান সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর, পাসপোর্টে নাম পাল্টে ঘুরে বেড়ান বিভিন্ন দেশ, বিচারে বেসামরিক আদালতে মামলার সুযোগ নেয়ার পরামর্শ। কাজ দেওয়ার কথা বলে চুক্তি, সুনামগঞ্জে বাংলাদেশি কৃষকদের হাতে অস্ত্র দিচ্ছে ভারতীয় খাসিয়ারা, দিনের আলোতেই সীমান্তে মহড়া, অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মহাপ্রয়াণ দিবস, পাঠকের স্মৃতিতে আজও অমলিন গল্পের জাদুকর, তার চরিত্রগুলো অনুপ্রেরণা যোগায় তরুণদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফাইনালের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর আর্জেন্টিনা, বৃষ্টি বাঁধার পরও অনুশীলনে চনমনে মেসি এনজোরা। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে উঠছে স্পেন, শিষ্যদের পক্ষেই বাজি দে লা ফুয়েন্তের, যদিও বাজে আবহাওয়ার শেষ দিনের অনুশীলন করা হয়নি তাদের। নিউ জার্সিতে দ্য ফাইনাল শুরু হবে রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ প্রিভিউ। বাজে আবহাওয়ার কারণে আর্জেন্টিনার শেষ অনুশীলন নিয়ে শঙ্কা ছিল, যেমন শঙ্কা আছে এই দলটা বিশ্বকাপ ধরে রাখতে পারবে কিনা। কিন্তু মাঠে তাদের উপস্থিতি দেখে কে বলবে কোনো চিন্তা আছে তাদের, বরং পুরোটা সময় হাস্যরস আর খুনসুটিতেই ব্যস্ত ছিলেন মেসি, ডেপলরা। অবশ্য এটা তাদের বাইরের রূপ, ভেতরে কি কাজ করছে সেটা অনুমান করা কঠিন। পুরো বিশ্বকাপে কেউ পারেনি, প্রতিটা ম্যাচে তারা হাজির হয়েছে নতুন সব রূপে। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা ইউনিটি, যেটার উপর ভর করে ওরা ফাইনালে, তাই আরো একবার হয়তো শেষবার জ্বলে ওঠার অপেক্ষায়। আমরা জানি আর্জেন্টিনা ভালো দল, তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে। মাঠে অবশ্যই তার প্রতিফলন থাকতে হবে। শেষ কথা হলো আমরা ফাইনালটা জিততে চাই। ফিফার পাওয়ার র্যাঙ্কিং এ স্পেনের 4 ডিফেন্ডার, মিডে দুর্দান্ত করা রদ্রিকেও রাখা হয়েছে এই তালিকায়, যেখানে আর্জেন্টিনার শুধু কুতি রোমেরো। অ্যাটাকিং এ শীর্ষ 10-এ কেউ জায়গা না পেলেও ক্রিয়েটিভ মিডে লামিনের সঙ্গে আছেন দানি ওলমো। যদিও এখানে মেসি সেরা, তবে লুই দে লা ফুয়েন্তে বাজি ধরছেন শিষ্যদের পক্ষেই। নিঃসন্দেহে দারুণ একটা ম্যাচ হবে। আমরা মেসিকে নিয়ে সতর্ক, মুহূর্তের সুযোগে সে সব ভেস্তে দিতে পারে। তবে আমাদের দারুণ একটা দল আছে, আমি ওদের উপর আস্থা রাখতে চাই, কারণ সেই সামর্থ্য তাদের আছে। এবারের বিশ্বকাপে যেখানে 7 গোল হজম করেছে আর্জেন্টিনা, সেখানে স্পেনের মাত্র 1। সবশেষ দেখায় তাদের কাছে আলবি সেলেস্তেরা বিধ্বস্ত হয়েছিল 6-1 ব্যবধানে। যদিও বিশ্বকাপে দু দলের একমাত্র দেখায় জয় আছে শুধু মেসিদেরই। নিউ জার্সির সবুজ গালিচায় অমরত্বের হাতছানি। বিশ্বের তৃতীয় দল হিসেবে আর্জেন্টিনার টানা দ্বিতীয় ফাইনাল জয়, নাকি স্পেনের 16 বছরের অপেক্ষার অবসান? সময়ের পরিক্রমায় মিলবে এই প্রশ্নের জবাব। যদিও বলতে দ্বিধা নেই, ফাইনালের আগে নানা সমীকরণে এগিয়ে স্পেন। তবে শেষ মুহূর্তে যদি আবারও জমে যায় একজন লিওনেল স্ক্যালোনি আর লিওনেল মেসির রসায়ন, তবে এই পিচেই হতে পারে আর্জেন্টিনার আরো একটা বিজয়গাথা। নিউ জার্সি থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বৃষ্টির বাধাতেও আটকানো যায়নি আর্জেন্টিনাকে। স্পেন ফিরে গেলেও ঘণ্টাখানেক অপেক্ষার পর অনুশীলন করেছে স্ক্যালোনি বাহিনী। স্বপ্নের ফাইনালের আগে নিজেদের রণকৌশল ঝালিয়ে নিয়েছে আলবি সেলেস্তেরা। তবে হাই ভোল্টেজ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চান না লিওনেল স্ক্যালোনি। সেমিফাইনালে দারুণ খেলা সিমিওনেকেও দেখা যেতে পারে বিগ ম্যাচে। কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল একাদশ, জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বিশ্বকাপের ফাইনাল বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে আর্জেন্টিনার ট্রেনিং সেশন। লিওনেল মেসি এবং তার পুরো দল অনুশীলন করছে। বিগ ম্যাচ, আমরা জানি স্পেন এবং আর্জেন্টিনা দুই দলই 2 কন্টিনেন্টাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। লিওনেল স্ক্যালোনি, যিনি ইতিহাস গড়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে জিতেছেন এবং এবারও কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট দল হিসেবে বিবেচিত হচ্ছে।
সেমিফাইনালে যে একাদশটা খেলেছিল সেই একাদশেরই অধিকাংশ ফুটবলার মাঠে নামবেন ফাইনালে স্পেনের বিপক্ষে। একটু বলতে চাই কোন জায়গায় আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কোচ। গত ম্যাচে আমরা দেখেছিলাম হুলিয়ানো সিমিওনাকে তিনি মাঠে নামিয়েছিলেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, স্টার্ট করেছিলেন এই ওয়ার্ল্ড কাপে। ঠিক ওই পজিশনে কিন্তু মূল একটা দ্বিধাদ্বন্দ্বের কাজ করছে। 4-4-2 ফরমেশনে খেলেছিল, সেই মিডফিল্ডে সিমিওনের জায়গায় তাকে খেলাবেন বা কে খেলবে সেটাই কিন্তু মূল চিন্তার বিষয়। সেখানে 3 জন কন্টেন্ডার রয়েছেন, সিমিওনো তো আছেনই, রদ্রিগো ডি পল অথবা নিকোলাস গঞ্জালেস, যে কোনো একজনকে হয়তো বা বেছে নেবেন লিওনেল স্কালোনি, যাকে ফাইনালে তিনি খেলাবেন। আরও একটা কিন্তু চিন্তার জায়গা রয়েছে রাইট ব্যাকের যে পজিশনটা, সেদিক থেকে কিন্তু গোল কনসিড করেছিল আর্জেন্টিনার ফুটবল দল ইংল্যান্ডের এগেনস্টে, এবং সেই ম্যাচে কিন্তু শুরুর একাদশে ছিলেন নাহুয়েল মলিনা, যদিও পরবর্তীতে তাকে পরিবর্তন করে গঞ্জালো মন্টিয়েলকে নামানো হয়েছিল। গঞ্জালো মন্টিয়েল কিন্তু নামার পরে আমরা দেখেছি তিনি সেই জায়গাটা ভালো একটা ট্যাকেল দিয়েছিলেন এবং সেই রাইট ফ্ল্যাঙ্ক থেকে বা তার দিক থেকে তেমন কোনো আক্রমণ করতে পারেনি। তো এই দুইটা জায়গায় কিন্তু হয়তোবা চিন্তার কারণ, বা এই দুই জায়গাতেই পরিবর্তন আনতে পারে। ফাইনালেও নিশ্চয় আর্জেন্টিনা চাইবে লিওনেল মেসিকে কেন্দ্র করেই আক্রমণ ভাগটা সাজাতে। লিওনেল মেসি চাইবেন গোল করতে বা গোল করিয়ে দিতে। যেই দুটো জায়গায় চেঞ্জেসের কথা বলছি, সেই দুজন ছাড়া বাকি সবাই যারা খেলেছেন গত সেমিফাইনাল তারা সবাই ফাইনালেও খেলবেন, কিন্তু যদি প্রয়োজন মনে করে অবশ্যই সেই জায়গাগুলোতে পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 2022 সালে বিশ্বকাপ ফুটবল দেখানোর নামে 140 কোটি টাকা দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে একথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, এবছর ফিফার কাছ থেকে $3.85 মিলিয়ন সত্ত্ব কেনা হয়েছে। বিশ্বকাপের খেলা দেখানোর মাধ্যমে যার প্রায় সমস্ত খরচ তোলা সম্ভব হয়েছে। তথ্যমন্ত্রী জানিয়েছেন, ফুটবল খেলা দেখানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির তদন্ত চলছে। সরকারের ট্যাক্সের টাকা 98 কোটি টাকা দিতে হয়েছিল, মন্ত্রিপরিষদ বৈঠক করে দিয়েছে 2022-এ, সেইটা আবার বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে প্রায় 40 কোটি। আর সেখান থেকে এবার একেবারেই আমরা মাত্র 3-4 কোটি টাকার ঘাটতিতে আছে, যা হয়তো আমরা পূরণ করে ফেলতে পারি ইনশাআল্লাহ। ফুটবলের প্রতি যেহেতু তরুণ প্রজন্মের সকলের আগ্রহ আছে, এটা দেখানোর নামে আবার কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে, 2026-এ তারেক রহমানের সরকারের আমাদের তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স বিটিভির পারফরমেন্সের সঙ্গে তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভারতে পালিয়ে যান সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর। সেখানেই ছদ্মনামে পাসপোর্ট করে ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ফেরেন তিনি, তখনও ব্যবহার করেন ছদ্ম পরিচয়। এদিকে 81 সালে সেনা বিদ্রোহের বিচার হলেও আড়ালে থেকে যায় জিয়া হত্যার বিচার। বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে নতুন করে হত্যা মামলার সুযোগ রয়েছে, যার তদন্তে জনগণের সামনে আসতে পারে অজানা অনেক তথ্য। 1981 সালের 30 মে ভোরের আলো ফোটার আগেই চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যার শিকার হলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রহস্যময় সেই হত্যাকাণ্ডের কেটে গেছে 45 বছর। সেনা আইনে খুনিদের কারো কারো হয়েছে বিচার, কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা মেজর মোজাফফর হোসেন 4 দশক পর ধরা পড়লেন ঢাকায়। রহস্য মানব মোজাফফর এতদিন কোথায় ছিলেন, খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা কি, আর কারা ছিলেন বর্বর এই হত্যাকাণ্ডের নেপথ্যে, এসব নিয়ে দেশবাসীর কৌতূহল যেন কাটছেই না। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, জিয়াউর রহমানকে হত্যার পর পালিয়ে ভারত যান মোজাফফর। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মনে করেন, ছদ্মনামে বিভিন্ন কাগজপত্র বানিয়ে নানা সময় ভ্রমণও করেছেন বেশ কিছু দেশ। ভারতে গিয়ে উনি নাম নেয় বিপ্লব সরকার, আবার আরেকবার নাম নেয় জয় ব্যানার্জি নামে, দুইটা নাম উনি ব্যবহার করেন এবং সেইভাবে কাগজপত্র তৈরি করেন ভারতে। ওখানে কাগজপত্র তৈরি করে পাসপোর্ট তৈরি করে উনি কিন্তু অনেক দেশ ঘুরে বেরিয়েছেন। উনি কাতারে গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারপরে জেনারেল আমাদের যে মইনুল হোসেন চৌধুরী ছিলেন বীর বিক্রম, উনি যখন থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন, উনি যে ওনার বই লিখে গেছেন, উনি ওখানে বলছেন যে এই মেজর মোজাফফর এবং মেজর খালেদ তার সাথে দেখা করতে এসেছিলেন, যা উনি কিন্তু পরে বেগম খালেদা জিয়াকে অবহিত করেছিলেন। 1996 সালে দেশে আসার পরও ছদ্ম পরিচয় ব্যবহার করতেন মেজর মোজাফফর, এমন তথ্য দিলেন প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক আবু রুশদ। আমি জানতে পেরেছিলাম যে 1996 সালে আওয়ামী লীগ আসার পরে মেজর মোজাফফর বাংলাদেশে এসেছিলেন। হ্যাঁ,
এবং বাংলাদেশেও উনি বিভিন্ন নাম ব্যবহার করতেন, বিভিন্ন কাগজপত্র তৈরি করেছিলেন। এরপরে আবার বিএনপি আসার আগে উনি চলে যান। এখন আবার যখন 2009 সালে আওয়ামী লীগ এসছে, তারপরে উনি এসে বাংলাদেশে থাকা শুরু করেছেন। এখন বাংলাদেশে উনি বিভিন্ন নাম হয়তো ব্যবহার করেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন। বিশ্লেষকরা বলছেন 81 সালে যে বিচার হয়েছিল তা মূলত সেনা বিদ্রোহের সাজা, আর সামরিক আদালতে সেই বিচার হওয়ায় সেসব তথ্য আর জনসম্মুখে আসেনি। তাই জিয়াউর রহমান হত্যার বিচার চেয়ে বেসামরিক আদালতে নতুন মামলার সুযোগ রয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের কিন্তু কোনো বিচার হয়নি। বিচারটা হয়েছে একটা মিউটিনি বা বিদ্রোহের। এখন আপনার যখন এটা বিদ্রোহের বিচার হয়, তখন এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় হয়, সামরিক আইনের বিষয় হয়। সুতরাং ওইখানে কে কি করেছে বিষয়গুলো সেনাবাহিনী হয়তো এই কারণে জানায়নি। এটাকে যদি আপনি আবারও মিউটিনি হিসাবে বিচার করেন, তাহলে এটা ওই গণ্ডির মধ্যেই থাকবে। কিন্তু কেউ যদি এটার ব্যাপারে হত্যা মামলা দায়ের করে, তাহলে জিনিসটা আপনার বৃহত্তরভাবে এটা তদন্ত করার একটা সুযোগ দাঁড়াবে। জিয়াউর রহমান তো হত্যাকাণ্ড এবং মিউটিনি দুইটা এখানে। তো হত্যাকাণ্ডের অপরাধ কনকারেন্ট জুরিসডিকশন আছে, দুই দিকেই বিচার হতে পারে। একটা হলো সিভিল কোর্ট আর একটা হলো মিলিটারি কোর্ট। সো এইটা সরকার সিদ্ধান্ত নেবে তার বিচার কোথায় হবে। বিশ্লেষকরা বলছেন মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনেক তথ্যই জানার সুযোগ সামনে এসেছে। তবে ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের জন্য প্রাপ্ত তথ্য অন্যান্য দলিলাদি ও সংশ্লিষ্টদের মাধ্যমে যাচাই করতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। স্থবির আবাসন খাত, কমছে নির্মাণ সামগ্রীর ব্যবহার, বাড়ছে খরচ, কাঁচামালের দাম ও শুল্ক চাপে দিশেহারা ব্যবসায়ীরা, আবাসন বান্ধব নীতি সহায়তা দাবি। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে নিজ কার্যালয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। নেতৃবৃন্দের সাথে বা বিভিন্ন সাক্ষীদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ নিয়েছি। এত সত্ত্বেও আমাদের কাছে যে রিপোর্টটি সাবমিট করা হয়েছে, সেই রিপোর্টের উপরে আর কোনো বক্তব্য আছে কিনা ওনাদের, এবং আর কোনো পরামর্শ অথবা কোনো ধরনের সংযোজন বিযোজন এই সব কিছু নিয়ে আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে আমরা সালাম জানিয়েছিলাম। আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম আমাদের অফিসে আসার জন্যে। তারা এসছেন। আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে, এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। এই পর্যন্ত আপনারা যদি আর কিছু বলার থাকে, আমার মনে হয় যে ওখানে আমাদের না, আমরা এইটুকুন পর্যন্ত একটু আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আসামিদের তালিকাটা, যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। আপনাদের অন্যান্য কোনো বিষয় যদি প্রাসঙ্গিক কোনো পরামর্শ প্রশ্ন থাকে, সেটা আমাদের আইজুল হক হুজুর আছেন, মামুনুল হক হুজুর আছেন, আমাদের পীর সাহেব হুজুর আছেন, আমাদের তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর আছেন, ওনাদের কাছে আপনারা আর কোনো কিছু যদি জানতে চান জানতে পারেন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। গুণগত মানের নিশ্চয়তা, ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। 1971 সালের পর থেকেই 1971 সালে যারা দায়িত্ব নিয়েছিল রাষ্ট্রের কল্যাণ করবার, পরিবর্তন আনবার, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করবার, তারা নির্লজ্জভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং
একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, যেটা এই দেশের মানুষ মেনে নেয়নি। আমরা ইতিহাস সবাই জানি। আমি সেই ইতিহাস আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই দেশের মানুষকে সবসময় তার অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়াই করেছে সেটা সম্পূর্ণভাবে কখনোই অর্জন করা সম্ভব হয়নি। এবারও জুলাইয়ের যুদ্ধ আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, পরবর্তীকালে ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সব কিছুতে একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। আমি একথা বলবো না যে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। আমরা নির্বাচন হয়েছে, রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরাসরি যাচ্ছি সেখানে। কোনো রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় নয়। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন। আমরা তার কাছেই ছেড়ে দিলাম। আপনি কি যেন বলছিলেন? দেখুন, আমাদের প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো মানে দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছে যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিভাবে হবে না হবে সেই ক্ষেত্রে দল এবং আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, এ বিষয়ে তো দলের পক্ষ থেকে ঘোষণা আছেই। দলের মহাসচিব এ বিষয়ে বলেছেন, চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন এটা হবেই। তবে তারিখটা কবে, কোন মাসে, এইটা তো এখনও সিদ্ধান্ত হয়নি, সেটা বলবো কী করে। নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি অতি সত্বর অতি শীঘ্র কাউন্সিল হবে এবং সেটি আপনারা জানতে পারবেন এবং ডেট এবং মাস তারিখ নির্ধারণ হলেই আমরা জানিয়ে দেবো আপনাদের। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে, সেখানে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। এবার বাণিজ্যের সংবাদ। হোঁচট খেয়েছে দেশের আবাসন ও নির্মাণ খাত। গেল 1 বছরে কমেছে রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যবহার, অথচ প্রায় 2.25% পরিবহন ব্যয়, আর এই খাতে মজুরি খরচ বেড়েছে 3.25%। এমন তথ্য উঠে এসেছে বিবিএস এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI এ। যদিও ব্যবসায়ীদের হিসেবে তা আরও কয়েক গুণ বেশি। তাদের দাবি, কাঁচামালের দাম বৃদ্ধি আর শুল্ক চাপে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আবাসন খাত। পরিস্থিতির উন্নয়নে আবাসন বান্ধব নীতি সহায়তা চান তারা। MSR এর রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই নেতিবাচক অবস্থায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি। ব্যয়ে লাগাম টানার নীতিতে তলানিতে নেমেছে এডিপি বাস্তবায়ন। মে পর্যন্ত গেল 11 মাসে ব্যয় হয়নি বরাদ্দের অর্ধেকও, যার প্রভাব পড়েছে আবাসন ও নির্মাণ খাতে। দুরবস্থার চিত্র স্পষ্ট করেছে পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স BMPI। তথ্য বলছে বছর ব্যবধানে উল্লেখযোগ্য হারে কমেছে এই সূচক। 2024-25 অর্থ বছরের 5.07% থেকে সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে 2.02% নেমে এসেছে রড, বালু, সিমেন্টের ব্যবহার। শুধু কর বাড়ানোর ক্ষেত্রে যে লিফটের মূল্য 25 লাখ ছিল সেটা 35 লক্ষ হয়ে গেছে। টাইলস, সিমেন্ট, রড, প্রত্যেকটা আইটেমে মানে আমরা চরম সংকটের মধ্যে রয়েছি। এই সময়ে আবাসন খাতে বেড়েছে পরিবহন খরচ ও মজুরিও। BMPI সূচক বলছে বছর ব্যবধানে পরিবহনে 2.26 আর মজুরিতে 2.85% বাড়তি ব্যয় করতে হয়েছে খাত সংশ্লিষ্টদের। যে ফ্ল্যাটটি আমরা আগে স্কোয়ার ফিট 8,000 টাকা সেল করতাম,
এখন কিন্তু কস্টিং চলে আসবে 13,000 টাকা। তবে ব্যবসায়ীদের হিসেবে আবাসন ও নির্মাণ খাতে গেল 5 বছরে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে 60% বেশি। এই সময়ে কাঁচামালের দাম বেড়েছে 31% মতো। এতে হুমকির মুখে পড়েছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ 269টি খাত। আবাসন খাতের সূচক যদি ঊর্ধ্বগতি হয় তাহলে এই যে 269টি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, সেই লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজগুলো ডেভেলপ করবে, তাতে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। এই সেক্টরে আবার নতুন করে গড় করলে বাড়বে 11% বেড়ে গেছে। তাহলে আগে ছিল 31, আরও 11, তাহলে 42-43% যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বাড়ে তাহলে এই ব্যবসা কিন্তু আর করা সম্ভব না। তথ্য বলছে দেশের জিডিপিতে নির্মাণ ও আবাসন সহ সামগ্রিক খাতের অবদান প্রায় 16%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে লোহাগড়ার কুমারডাঙ্গায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান 6 মাস আগে প্রতিবেশী জাহাঙ্গীর শেখের ছেলে রাজীব শেখকে 18,000 টাকা ধার দেন আলিসুর। মাসখানেকের মধ্যে টাকা দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে দিচ্ছিল না। পরে রাতে টাকা দেওয়ার কথা বলে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকেন আলিনুরকে। সেখানে গেলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা জড়ায় দুই পক্ষ। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন আলিনুর ও তার দুই ভাই। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আলিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কথিত ভালো সম্পর্ককে সামনে রেখে সিলেট অঞ্চলের সীমান্তবর্তী গ্রামের বাংলাদেশি কিশোর যুবকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। সেসব অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে দিনের আলোতেই, এমন ভিডিও ছড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ বিভিন্ন সময়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলেই হচ্ছে গুলিবর্ষণ, দেশে ফিরছে মরদেহ। এ নিয়ে বিজিবির পক্ষ থেকে পাওয়া যায়নি আনুষ্ঠানিক বক্তব্য। সিলেট অঞ্চলের ভারত সীমান্ত ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। দোয়ারাবাজারের সীমান্তবর্তী গ্রাম জুমগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করে সময় সংবাদ। বাসতলা বিওপির আওতাধীন এই সীমান্তে গেল কয়েক বছর ধরেই ভারতের মেঘালয়ের সশস্ত্র খাসিয়া গোষ্ঠীর সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে বাংলাদেশি কিশোর যুবকদের। প্রায় নাকি নানা ধরনের অস্ত্র বহন করতে দেখা গেছে অনেককে। তবে এর পেছনে আছে স্থানীয় একটি চক্র, যারা ভারতে কাজ দেওয়ার কথা বলে খাসিয়াদের সঙ্গে করে দিচ্ছে তাদের চুক্তি। গরু চুক্তি ধরে না, না তো আমরা গরু বাচ্চা আছি বর্ডার একদম পাশাপাশি। বাগান সাফ করে 400 টাকা করে বেতন পায় সারা দিনে। এই বাগান সাফ করে এই টাকাগুলো আনে। কারো কারোর মাধ্যমে যাচ্ছে, তারা তো ওই খাসিয়াদের বাসা বোঝে। স্থানীয়রা বলছেন দৈনিক 600 টাকা মজুরিতে কাজের পাশাপাশি তারা পরিচিত হচ্ছেন নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে। বাংলাদেশে জায়গা নাই, আলবাবার ধান ক্ষেত করে মানুষে, এর জন্য আমরা ইন্ডিয়াতে রাখি। বন্দুক লিয়া শখ করে আর কি, আটা হয়তো একটা সেলফি নিছে। 500 টাকা রোজ নিমু, তোরা আমরা আজকে 100 টাকা দিবে। শখ করে হয়তো অস্ত্রটা হাতে নিয়ে একটা সেলফি হয়তো উঠাইছে তারা। স্থানীয় যুবকদের নানা ধরনের আগ্নেয়াস্ত্রের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশের অভিযানে একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পলাতক। স্থানীয় চক্রটির একজন মিসির আলী, তার বাড়িতে হাজির সময় সংবাদ। তাকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। সীমান্তে এত ঘটনা, তারপরও যেন কিছুই হয়নি এমন ভাবনা স্থানীয় বাসিন্দাদের। বিজেপিকে জানাই এটা করতে পারবেও না, আর বিজেপি নিশ্চয়ই এটা জানে না। মাঝে মাঝে তাদের এখানে কাজ করতে গেলে তাদের বন্দুকটা আসলে তারা ইচ্ছাকৃতভাবে ধরে দেখে, কারণ আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের। সচেতন মহল বলছে দ্রুতই নিরাপদ জীবন নিশ্চিতে সীমান্তবর্তী গ্রামগুলোর যুবকদের নিয়ে ভাবতে হবে সরকারকে। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদিও এটি তারা কৌতূহলবশত করেছে, বাট এটি আমাদের দেশের প্রেক্ষাপটে এটি আইন অপরাধ। সেই অপরাধ করার জন্য আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করেছি এবং তাদের পরিবারকে বা অন্যান্যদেরকেও বুঝিয়েছি যে এটি যাতে তারা না করলে কিন্তু তাদেরকে আইনের আওতায় চলে আসতে হবে। গত 5 বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্তের অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে 10 জনের বেশি বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও অনেকে। পেছনে ভারতের পাহাড়, মাঝখানে গরু চড়াচ্ছেন অনেকেই। যে জায়গাটি পুরোটি নোম্যান্স ল্যান্ড, যেখানে মানুষদের বিচরণে নিষেধাজ্ঞা রয়েছে। এমন ঝুঁকিপূর্ণ কাজ প্রতিদিনই করছেন এই গ্রামের মানুষজন। অনেকেই সুযোগ পেলে ঢুকে পড়ছেন ভারতে, যা আইনত দণ্ডনীয়। পুরো ব্যাপারটি থামানো না গেলে
ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এই এলাকার যুবকরা, এমনটি মনে করছেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, দোয়ারা বাজার, সুনামগঞ্জ। সময় সংবাদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ৭,৫০০ বর্গফুটের গুলশানের দুটি ফ্ল্যাট জব্দ করতে ম্যাজিস্ট্রেট সহ অভিযান করছে দুদকের টিম। সেখানে আছেন সহকর্মী তাসলিম তৌহিদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুর্নীতির কথা অনেকটা রূপকথার গল্পের মতো। দুদক ৫ আগস্ট পরবর্তী সময় একাধিক মামলা করেছে, অন্তত ২৮টি মামলা হয়েছে। ৩০,০০০ কোটি টাকার বেশি অর্থ পাচার ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। আর এর মধ্যে এই সমস্ত সম্পদ অনুসন্ধান করতে যে দুদক তার একাধিক সম্পদ, প্লট, ফ্ল্যাট, দেশে বিদেশে সম্পদ পেয়েছে। তারই মধ্যে একটাই গুলশান ২-এর প্লট নম্বর ১১, রোড নম্বর ৬৬। এখানে তার ২টি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটটি গত বছরের ডিসেম্বরে জব্দের আদেশ পেয়েছিল আদালত থেকে। এরপর এই ফ্ল্যাটের রিসিভার নিয়োগ হয় সাধারণত। সেই রিসিভার নিয়োগের জন্য আজকে দুদকের টিম এসেছে, সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় পুলিশ তারা নিয়ে এসেছে। অর্থাৎ এই ফ্ল্যাট দুটি, একটা হচ্ছে ৩,৭০০ স্কোয়ার ফিটের বেশি, আর একটি ৩,৮০০ স্কোয়ার ফিটের বেশি রয়েছে। ৭-এর এ এবং ৭-এর বিতে এই ফ্ল্যাট দুটি রয়েছে। এই ফ্ল্যাট দুটি জব্দ করার জন্য এসেছে। ইতিমধ্যে ভিতরে তারা তালা ভেঙেছে এবং তালা ভেঙে যে সমস্ত মালামালগুলো রয়েছে সেগুলো আসলে ইনভেন্টরি করে জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। পাশাপাশি এই ফ্ল্যাটগুলো বসবাসযোগ্য করে দুদক মূলত ভাড়া দিবে এবং সেই ভাড়ার মাধ্যমে সে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। তারই ধারাবাহিকতা আজকে এই দুদক সম্পদগুলো বুঝে নিতে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সহ দুদকের যে টিম সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে দুর্নীতি নিয়ে যে টিম কাজ করছে, আরামিড গ্রুপ সাইফুজ্জামান জাবেদের রয়েছে, তাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা যে আত্মসাতের অভিযোগ, দেশে বিদেশে অন্তত 9টি দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে। এই যে টিম কাজ করছে সেই টিমের প্রধান মশিউর রহমানের নেতৃত্বে টিমটি তারা এখানে এই ফ্ল্যাটের তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছে যতটুকু জানতে পেরেছে, এবং সেখানে তারা মূলত কি কি মালামাল রয়েছে সেগুলো তালিকা করে সেগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে তারা জমা দিবে। তারপরে মূলত এগুলো ভাড়া দেওয়ার জন্য দুদকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। এভাবে এই সম্পদটি রাষ্ট্রীয় কোষাগারে, যেহেতু দুদকের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তত 28টি মামলা হয়েছে এবং সেখানে তারা 30,000 কোটি টাকার মতন পাচারের তারা অভিযোগ পেয়েছে। বিশেষ করে ইউসিবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের তার স্ত্রী ছিলেন সেই ব্যাংকের চেয়ারম্যান, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন নামে বেনামে ভুয়া ঋণ সৃষ্টি করে সেই টাকাগুলো কিন্তু লুটপাট করা হয়েছে এবং তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। তার বিরুদ্ধে অলরেডি বিভিন্ন আলোচিত লন্ডন সহ আবুধাবি সহ বিভিন্ন জায়গায় কিন্তু একাধিক ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। সেই সমস্ত সম্পদগুলো কিন্তু জব্দের আদালত থেকে আদেশও পেয়েছিল। সব কিছু মিলে বলা চলে যে 5 আগস্ট পরবর্তী সময়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে অঢেল সম্পদ পেয়েছিল সেগুলো জব্দ করতে এবং রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিয়েছিল দুদক। তারই ধারাবাহিকতা আজকে গুলশান এসেছে এবং তারা এই সম্পদগুলো বুঝে নেওয়ার মাধ্যমে এই ফ্ল্যাটটি বসবাসযোগ্য করে ভাড়া দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদে ব্যবস্থাপনা করবেন। তো এই ছিল গুলশান 2 নম্বর রোডের 66 নম্বর রোড থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গুলশান থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। নুহাশপল্লীতে লেখককে স্মরণ করছেন স্বজন ও সুফানুদ্দায়ীরা। সকালে গাজীপুরের পিরোজালি এলাকার নুহাশপল্লীতে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিশাত হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ুন আহমেদের শুভানুদ্দায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুলখানি ও মিলাদ মাহফিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতে বিশ্ব আসরের ফাইনাল মহারণ, চতুর্থ শিরোপার স্বপ্নে বিফোর আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার অবসান চায় স্পেন। মেসিকে টপকে 10 গোলের মালিক এমবাপে। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। মনির হোসেন, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।